আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে আমাদের আইসিটির একটা গুরুত্বপূর্ণ টপিক। মোটামুটি ভাবে মডার্ন টেকনোলজি বললে এটা একটা খুব গুরুত্বপূর্ণ মডার্ন টেকনোলজি। তো আমরা হয়তো এই বায়োমেট্রিক্স শব্দটা জানি, শব্দটা আগে শুনেছি, অনেকে শুনিনি। তবে শুনি কি না শুনি, আমরা কম বেশি সবাই কিন্তু এটা কোনো না কোনো ভাবে ইউজ করেছি। তো একটা কমন ইউজের কথা বলি, আমাদের যে স্মার্টফোন, আমরা স্মার্টফোনে কি করি যে লক দিয়ে রাখি, এবং ওই লকটা খোলার উপায় হিসাবে এখন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যেসব স্মার্টফোনে, সেসব ক্ষেত্রে আমরা কি করি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক অপশন রাখি। তারপর অনেকে আবার ফেস রিকগনিশনের মাধ্যমে আনলক সিস্টেম রাখি। তো এগুলা আসলে বায়োমেট্রিক্সের একটা ইমপ্লিসিট এক্সপ্লিসিট প্রয়োগ বলা যায়। তো আমরা আস্তে আস্তে বায়োমেট্রিক্সের বিভিন্ন টপিক সম্পর্কে দেখব, বিভিন্ন বায়োমেট্রিক্স প্রযুক্তি সম্পর্কে দেখব। তো দেখার আগে দেখে নেই যে আজকে আমাদের পাঠে শেখার কি কি বিষয় আছে। কি বিষয় আছে? প্রথমত বায়োমেট্রিক্সের পরিচিতি ও ব্যবহার জানতে পারবো। তারপর বিভিন্ন বায়োমেট্রিক প্রযুক্তি, ফিঙ্গারপ্রিন্ট, অ্যানজিওমেট্রি, রেটিনা আইরিস স্ক্যান, ফেস রিকগনিশন সম্পর্কে জানতে পারবো। তো বায়োমেট্রিক্সের পরিচিতি আমরা দেখে নিই, একটা ইন্ট্রোডাকশন যাকে বলে। বায়োমেট্রিক্স শব্দটার উৎপত্তি হলো গ্রিক শব্দ থেকে। বিভিন্ন সায়েন্টিফিক টার্মিনোলজির মতন এটারও উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ থেকে। তো কি কি? প্রথমটা হলো বায়ো মানে লাইফ বা জীবন, আর দ্বিতীয়টা হচ্ছে মেট্রিক মেজার বা পরিমাপ করা। আর আমরা যদি একটা সংজ্ঞা দিতে চাই, সংজ্ঞাটা অনেকটা এরকম হবে যে বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত ও চিহ্নিত করা হয়। বস্তুত এই প্রযুক্তিতে কম্পিউটার মানুষের বৈশিষ্ট্য ও আচরণের মধ্যে প্যাটার্ন খুঁজে বের করে প্রতিবার সে প্যাটার্ন অনুসন্ধান করে। এখন প্রশ্নটা হচ্ছে যে প্যাটার্ন অনুসন্ধানটা আসলে কি রকম, আর বৈশিষ্ট্যের মধ্যে প্যাটার্ন খোঁজা সেটা কি? তো আমরা আমাদের স্মার্টফোনে ফিরে যাই। স্মার্টফোনে আমরা ফিঙ্গারপ্রিন্টস যখন দিয়ে রাখি একটা আনলক অপশন হিসাবে, তখন প্রতিবার সেন্সরে হাত ঠেকালে কি হয়, আঙুল ঠেকালে কি হয়, যে আমাদের আঙুলের ছাপটা ওটার সেন্সরের মাধ্যমে পিক আপ হয় এবং সিস্টেম ওটাকে ইনপুট হিসাবে নেয়। তাই তো ইনপুট হিসাবে নিয়ে মিলিয়ে দেখে যে এই ফিঙ্গারপ্রিন্টটা আসলে ইউজারের ফিঙ্গারপ্রিন্ট কিনা। এখন এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা যে ইনপুট হিসাবে নেওয়া হলো, এই ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য, একটা অনন্য বৈশিষ্ট্য। প্রতিটা মানুষের মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টটা ইউনিক, এবং প্রতিবার যখন ফিঙ্গারপ্রিন্টটা আমরা দিই সেন্সরের মধ্যে, আমাদের আঙুলটা যখন ঠেকাই, তখন কি হয় যে আমাদের বৈশিষ্ট্যটাকে সে রেকর্ড করে ওটাকে একটা প্যাটার্ন হিসাবে নেয়। কম্পিউটার যেহেতু সবকিছু প্যাটার্ন হিসাবে নিয়ে কাজ করে, তাই ওটাকে একটা প্যাটার্ন হিসাবে নেয়। প্যাটার্ন হিসাবে কি করে? প্যাটার্ন হিসাবে নিয়ে সেটাকে হয় নিজের মধ্যে স্টোর করে রাখে, নয়তো কি করে যে মিলায় দেখে যে এই ইনপুটটা আদৌ ইউজারের ইনপুট কিনা, এবং এটার পর পরবর্তী ইনস্ট্রাকশনস গুলো সে ফলো করে। তাই তো, যেমন ফোন খুলে দেওয়া আর কি। এটাই হচ্ছে আসলে ব্যক্তির গঠনটাকে চিহ্নিত করা। বায়োমেট্রিক্স এর কাজটা আমরা দেখে নিই কি রকম ইউজ হয় এটার। তো বায়োমেট্রিক্স এর কাজ হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে ব্যক্তির শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন কি? ব্যক্তির অদ্বিতীয় বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তার পরিচিতি তৈরি করা। ওকে, তো পরিচিতি তৈরি জিনিসটা আসলে কি? আচ্ছা, আমরা যখন ফোনের সেটিংস এর মধ্যে গিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাসাইন করি বা ফেস আনলকের মধ্যে আমাদের ফেসটাকে অ্যাসাইন করি, সেটিং করি আমাদের ফেস অনুসারে, তখন কি হয় যে সিস্টেম আমাদের ফিঙ্গারপ্রিন্টের দাগগুলোকে একটা প্যাটার্ন হিসাবে ইনপুট নিল, ফেসিয়াল ফিচার্স গুলোকে একটা প্যাটার্ন হিসাবে ইনপুট নিল, তারপর নিয়ে কি করলো, নিয়ে এটাকে একটা পরিচিতি হিসাবে রাখলো। কিরকম? যে প্রতিবারে এইরকমই প্যাটার্ন ডিটেক্ট হলে সেই
সেইটা হবে হচ্ছে আমার ইউজার, অর্থাৎ আমার ইউজারের ফেসিয়াল প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন হবে হচ্ছে এরকম। এবং প্রতিবার এই প্যাটার্ন রেকগনাইজড হলে আমি ফোন খুলে দিব, তাই তো? ফোনের সিস্টেমে তো টিপিক্যালি সেটাই হয় আমাদের। তো এই যে সিস্টেম আমাদের আঙুলের ছাপ বা ফেসিয়াল ফিচার্সের উপর নির্ভর করে আমাদের একটা আইডেন্টিফিকেশন তৈরি করলো, ইউজার হিসেবে একটা আইডেন্টিফিকেশন তৈরি করলো। এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যক্তি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। শুধু ফোনেই না, মোটামুটি ভাবে মেডিকেল ডেটা হোক বা হচ্ছে যে ন্যাশনাল আইডি হোক, ন্যাশনাল আইডিটা একটা কমন উদাহরণ। ন্যাশনাল আইডির ক্ষেত্রেও কিন্তু এরকম আঙ্গুলের ছাপ নেওয়া হয়, ছবি নেওয়া হয়। তখন কি হলো, ফেসিয়াল ফিচার্স এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একটা পরিচিতি তৈরি করা হইলো। ওকে, তো দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে ব্যক্তি সত্য নির্ধারণ বা ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনটা কি? ব্যক্তি পরিচিতি উদ্ঘাটন, প্রয়োজন হলে পূর্বে নেওয়া তথ্যাবলীর সাথে বর্তমান তথ্য মিলিয়ে নেওয়া। তো এটা তো একটা কমন জিনিস, যে কি প্রত্যেকবার ফোন খোলার সময় আমরা যখন আমাদের ফেস দেখাই, ফেস আনলকে বা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, তখন কি হয় যে সে রিডিং নেয়, ফোনের সিস্টেম রিডিং নিয়ে কি করে যে আমরা যে আগে ভাগে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা করে নিয়েছিলাম, সেভ করে নিয়েছিলাম, ওইটার সাথে মিলিয়ে নেয়। মিলিয়ে নিয়ে কি করে যে আমাদের পরিচিতি উদ্ঘাটনটা করে যে হ্যাঁ এটা ইউজার কি বা ইউজার কি ইউজার না। হ্যাঁ, তো সেটার উপর নির্ভর করে কি করে যে ফোন খোলে বা হচ্ছে যে ওয়ার্নিং দেখায়, তাই তো? এটাই হচ্ছে যে ভেরিফিকেশন বা সত্য নির্ধারণ। তো এখান থেকে আরেকটা জিনিস হয়তো আমরা বুঝতে পারতেছি যে আসলে যতটা না আইডেন্টিফিকেশনে ব্যবহার হয়, তার থেকে বেশি মনে হয় ভেরিফিকেশনে বায়োমেট্রিক্স ব্যবহার হয়। এখন আমরা বিভিন্ন বায়োমেট্রিক্স প্রযুক্তি দেখব। তো বায়োমেট্রিক প্রযুক্তি আসলে অনেক রকমের আছে, তবে এখানে আমরা আমাদের সিলেবাসের অন্তর্গত কিছু কমন বায়োমেট্রিক প্রযুক্তি সম্পর্কে পড়বো আর কি। তো কি কি প্রযুক্তি? প্রথমটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, এটা সব থেকে বহুল ব্যবহৃত একটা বায়োমেট্রিক প্রযুক্তি। তো আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। এটা হলো বেসিক্যালি কমার্শিয়াল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি অফিসে, বাসাবাড়ি, স্কুলে ব্যবহার হয়, ওগুলার ছবি। ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর একটু ভ্যারি করে, হ্যাঁ অবশ্যই, এবং আকারে ছোটও হয়। আধুনিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির ব্যবহার শুরু হয় 1969 সালে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট রিডিং প্রযুক্তির ডেভেলপমেন্টে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি এনআইএসটির সাথে কাজ করতে শুরু করে। বলাই বাহুল্য, এই এনআইএসটি ফিঙ্গারপ্রিন্ট রিড করার মূল দুই কনসেপ্টের উন্নতি সাধন করে। কি? এক নম্বর, ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্ন ডিজিটাল ভাবে ইন্টিগ্রেট করা, আর দুই নম্বর, পূর্বের ইন্টিগ্রেট করা তথ্যের সাথে প্রতিবার রিডিং মেলানো। মানুষের আঙ্গুলের এপিডার্মিসে বিবর্তনের সাথে সাথে জিনিসপত্র ধরার সুবিধার্থে খাঁজের মতো প্যাটার্ন সৃষ্টি হয়েছে। তো প্রতিটা মানুষের এই প্যাটার্ন ভিন্ন, কিছু আইডেন্টিক্যাল টুইন ব্যতীত তাদের অনেক রকম জেনেটিক্যাল সিমিলারিটিস থাকে, তবে ওইটা একটা রেয়ার কেস। কাজেই একটা মানুষের আঙ্গুলের ছাপ দেখে সহজেই তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যাবে। এটাই তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স প্রযুক্তির মূলনীতি, তাই না? তো ত্বকের আঙ্গুলের দাগের জন্য ত্বকের টিস্যু ও রক্তনালীর প্যাটার্নে ভিন্নতা আসে। ফিঙ্গারপ্রিন্ট রিডিং সেন্সর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করে আঙ্গুলের সে অনন্য টিস্যুর লেয়ার ও রক্তনালীর পুরুত্ব হিসাব করে তা কোড হিসাবে অ্যাসাইন করে। এই লেয়ার পরিমাপ করার জন্য সেন্সর ইনফ্রারেডও ইউজ করে, তবে কিছু সেন্সরে দৃশ্যমান আলোও ব্যবহার করা হয়। তো ছবিতে ইনফ্রারেড ব্যবহার করা সেন্সরের ক্রস সেকশন দেখানো হলো। তো ক্রস সেকশন আমরা কি দেখতে পাচ্ছি যে এক খাঁজের মতন অংশ, উত্তল অবতল অংশ। এই উত্তল অংশগুলো হচ্ছে আমাদের আঙ্গুলের দাগের উপরিভাগ, উপরিতল, এবং অবতল অংশগুলো হচ্ছে যে খাঁজের নিম্নতলটা। তো যেগুলো উচ্চতল সেগুলো দিয়ে কি হয় যে ম্যাক্সিমাম হিট ট্রান্সফার হয় বা তাপের সর্বোচ্চ পরিবহন হয়, আর অন্যান্য অবতল অংশগুলো দিয়ে তাপের সর্বনিম্ন পরিবহন হয়।
এটা হচ্ছে যে মূলত থার্মাল সেন্সর এই তাপের পরিমাপটা দিয়ে কাজ করে। যাই হোক, তো এখন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি যে সহজে কিন্তু ডিফারেন্সিয়েট করা যাচ্ছে যে কোথায় কোথায় ম্যাক্সিমাম হিট ট্রান্সফার হচ্ছে, কোথায় কোথায় আদতে হচ্ছে না। তো কম্পিউটার সহজেই কিন্তু এই যে যেসব জায়গাতে ম্যাক্সিমাম হিট ট্রান্সফার হইতে পারবে, হ্যাঁ, সেগুলোকে কিন্তু চিহ্নিত করতে পারতেছে। আর যেগুলোতে সর্বনিম্ন ট্রান্সফার হচ্ছে সেগুলোও পারতেছে। তো এই দুইটা এখন যদি সে ট্র্যাক করে অঞ্চলগুলা যে কোথায় ম্যাক্সিমাম হিট ট্রান্সফার হচ্ছে, কোথায় মিনিমাম হিট ট্রান্সফার হচ্ছে, এটা তো একটা মানুষের আঙ্গুলের দাগ বরাবর যাবে, তাই না? এবং প্রত্যেকটা মানুষের আঙ্গুলের দাগ আলাদা। তো আলাদা মানে এই হিট ট্রান্সফারও আলাদা হবে। এই হিট ট্রান্সফারটাই মেইনলি ডিটেক্ট করতে হয়। যেখানে যেখানে দাগ আছে, যেখানে যেখানে দাগ নাই, এটা নিঃসন্দেহে প্রতিটা মানুষের ক্ষেত্রে ভিন্ন হবে এবং কম্পিউটারও সেটা হিসাবে নিতে পারছে। এতে করে কি হয় যে কম্পিউটার সেসব দিয়ে আইডেন্টিফাই করতে পারে যে আসলে কার ফিঙ্গারপ্রিন্ট এখানে পড়তেছে এবং তার প্যাটার্নটা কিরকম এবং সেই প্যাটার্নটা ম্যাচ করে কিনা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আরো বিভিন্নভাবে কাজ করে, আগে বলেছি। কাজের উপর ভিত্তি করে আমরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে, মোটামুটি বেসিক চারটা ভাগ, ওই চারটা ভাগ দেখতে পাচ্ছি। কি কি? যে এখানে আছে হচ্ছে আমাদের অপটিক্যাল, যেটা আলো ব্যবহার করে অবশ্যই, তারপর ক্যাপটিভেটিভ, তারপর থার্মাল যেটা তাপ ব্যবহার করে, একটু আগে বলেছি, আর আল্ট্রাসনিক। তো চটজলদি দেখে নিই। 1 নাম্বার অপটিক্যাল, আলো ব্যবহার করে। 2 নাম্বার থার্মাল, আঙুলের তাপ পরিমাপ করে। 3 নাম্বার ক্যাপটিভেটিভ, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আঙুলের কন্টাক্ট বিবেচনা করে। আর 4 নাম্বার আল্ট্রাসনিক, আল্ট্রাসাউন্ড ইউজ করে। তো এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে কমার্শিয়াল যেসব ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওগুলাতে সচরাচর আমাদের অপটিক্যাল এবং ক্যাপটিভেটিভ এই দুই প্রকার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই বেশি ব্যবহার করা হয়। এই দুটো মোটামুটি যথেষ্ট ফাস্ট এবং রিলায়েবল। আর ফোনের ক্ষেত্রে যদি ধরি, তাহলে যেসব ফোনের মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেগুলো হচ্ছে সব অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর যেগুলোর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইডে বা পিছনে সেগুলো হচ্ছে ক্যাপটিভেটিভ। থার্মাল বা আল্ট্রাসনিক এই দুটা খুব একটা দেখা যায় না। তো ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির কিছু সুবিধা ও অসুবিধাও রয়েছে, সব প্রযুক্তি থাকে। তো সেগুলো দেখে নিই কি কি। প্রথমত সুবিধাগুলো হচ্ছে 1 নাম্বার, খুব সহজে ব্যবহার করা যায় এবং যথেষ্ট সূক্ষ্ম। 2 নাম্বার, আনুষঙ্গিক যন্ত্রপাতি বেশ সহজলভ্য এবং ক্ষুদ্রাকার হওয়ায় যে কোনো জায়গায় এমনকি স্মার্টফোনেও ব্যবহার করা যায়। অর্থাৎ এই প্রযুক্তির সহজলভ্যতা ও বহনযোগ্যতা এর প্রধান সুবিধা। আর অসুবিধা কি কি? 1 নাম্বার, আঙুল ভেজা বা ঘামা থাকলে মিক্স রিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেটা মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি করতে পারে। এটা বলতে গেলে আমাদের কম বেশি সবারই হয়েছে, যারা অন্তত স্মার্টফোন ইউজ করি যেটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, কি যে হাত ঘামা বা ভেজা, ফোন আনলক হচ্ছে না। এটা একটা সমস্যাই বলা চলে। আর 2 নাম্বার কি, ফিঙ্গারপ্রিন্ট নকল করা যায় বলে কিছু ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট এমন একটা জিনিস যেটা আমরা যেটাই ধরি না কেন সেটার উপরই কিন্তু ফেলে যাই, তাই না? আমাদের ফোনটা যদি দেখি, একটু আলো দিয়ে তাক করে দেখলেই বোঝা যাবে যে স্ক্রিনের উপর আমাদের হাজারে হাজারে ফিঙ্গারপ্রিন্ট। এখন যেহেতু সব জায়গায় আমাদের ফিঙ্গারপ্রিন্ট ছেড়ে যায়, যে কোনো জায়গা থেকেই কিন্তু এটা খুব সহজে কালেক্ট করা যায়। বিশেষ করে যারা স্ক্যামাররা করে কি, যে কাউকে কিছুদিন ফলো করে বিভিন্ন সোর্স থেকে তার ফিঙ্গারপ্রিন্টটা কালেক্ট করে। এবং এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু নকল করা খুব সহজ। হ্যাঁ, মোটামুটি সুপার গ্লু এবং কিছু কেমিক্যাল ইউজ করেই কিন্তু বাসায় বসেই এই ফিঙ্গারপ্রিন্ট নকল করা যায়। এটা ডেফিনেটলি একটা বড় ইস্যু, কারণ ফিঙ্গারপ্রিন্ট এত সহজে যখন নকল করা যায়, তো সেন্সরকে ধোকা দেওয়া তো খুব সহজ। সেন্সর আবার মাঝে মধ্যে দেখা যায় যে আসল এবং নকলের মধ্যে পার্থক্য বোঝে না। অর্থাৎ এর কিছু ব্যবহারগত ও নিরাপত্তাগত দুর্বলতা এর প্রধান অসুবিধা। তো দ্বিতীয় প্রযুক্তি হচ্ছে আমাদের হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি হচ্ছে
আধুনিক বায়োমেট্রিক্স প্রযুক্তির মধ্যে সবথেকে প্রাচীন। তো দেখে নিই কি। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, একটা হাতের ছবি। হাতের মধ্যে বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করা আছে এবং সেই পয়েন্টগুলো নাম্বারিংও করা আছে। এবং হ্যান্ড জিওমেট্রি বেসিক্যালি ওইভাবেই কাজ করে, হাতের মধ্যে বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করে সেই পয়েন্টগুলোর মেজারমেন্ট গুলান করে। তো কিভাবে করে এটা আমরা দেখে নিই। তো তার আগে হ্যান্ড জিওমেট্রিতে মূলত হাতের গঠন বা তার আকারকে ব্যবহার করা হয়। প্রতিটি ব্যক্তির হাতের গঠন অনন্য, হাতের মধ্যে 90টি বা তারও বেশি অংশের গঠন এক্ষেত্রে ডেটা হিসেবে নেওয়া হয়, আর প্রায় 31,000 পয়েন্ট মাপা। হ্যান্ড জিওমেট্রির ব্যবহার শুরু হয় সেই 1980 এর থেকে। আধুনিক বায়োমেট্রিক্স প্রযুক্তির প্রয়োগের দিক থেকে এটাই সবচেয়ে পুরাতন। ডেভিড সিলাউস্কাস 1985 সালে হ্যান্ড জিওমেট্রির প্রযুক্তি ডেভেলপ করেন ও প্যাটেন্ট করেন। পরের বছর থেকে এর ব্যবহার শুরু হয়ে যায়, তবে এর প্রথম উল্লেখযোগ্য ব্যবহার দেখা যায় 1996 সালের অলিম্পিকে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা কমার্শিয়াল হ্যান্ড জিওমেট্রি ডিভাইস। তো এখানে কি কি আছে, একটা মোটামুটি কন্ট্রোল ইউনিট আছে, একটা গাইডিং প্লেট আছে, আর এই গাইডিং প্লেটের আশপাশে কিছু প্রিজম টাইপের জিনিস আছে। হ্যান্ড জিওমেট্রি ডিভাইসে যখন গাইডিং প্লেটের উপর হাত রাখা হয় তখন চার্জড কাপল ডিভাইস ক্যামেরা উপর থেকে হাতের একটা প্রতিচ্ছায়া বা সিলুয়েট রেকর্ড করে এবং সেই সিলুয়েটের মধ্যে মেজারিং পয়েন্টগুলো ইমপ্লিমেন্ট করে। একই সাথে একটা মিরর বা প্রিজমের মাধ্যমে হাতের একটা সাইড ভিউ নেওয়া হয় যাতে আরো সূক্ষ্ম মাপ পাওয়া যায়। মাপের মধ্যে ধরা যায় আঙ্গুলের প্রস্থ, পুরুত্ব, তালুর ক্ষেত্রফল, আঙ্গুলের দাগের দূরত্ব, হাতের দাগের বিস্তার ইত্যাদি। মূলত 3টা সিকোয়েন্সিয়াল ছবির মাধ্যমে এই পরিমাপগুলো নেওয়া হয়। ডিভাইস এই ডাটাগুলো প্রসেসিং ডিভাইসে পাঠায়। হয় স্টোর করার জন্য বা পূর্বের স্টোর করা ডেটার সাথে মিলিয়ে দেখার জন্য। তো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে মানে কিভাবে হাতের মেজারমেন্টটা এরা গ্রাফিক্যাল ডেটা বা কম্পিউটার ডেটা হিসেবে নেয়। আপার পয়েন্টগুলো একরকম ডেটা হিসেবে নেয়, লোয়ার পয়েন্টগুলো একরকম ডেটা হিসেবে নেয়। এখন এটা যদি একটা গ্রাফে ইমপ্লিমেন্ট করো তাহলে কিন্তু সহজেই আপার পয়েন্ট ও লোয়ার পয়েন্টগুলোর মধ্যকার পার্থক্যটা খুব স্পষ্ট হয়ে যাবে এবং হাতের গঠনের পার্থক্যের জন্য আপার পয়েন্ট এবং লোয়ার পয়েন্টগুলোর অবস্থানেরও ভিন্নতা আসবে। হ্যাঁ, তো এটা থেকে কম্পিউটার সহজেই কি করে চিহ্নিত করতে পারে যে আসলে এই হ্যান্ড জিওমেট্রি বা এইমাত্র যে হাতটা মেজার করা হলো সেটা আসলে কার। এইভাবে হয় সে মিলিয়ে দেখে, নয়তো এটাকেই তার মেমোরিতে ডেটা হিসেবে রাখে। অন্যান্য প্রযুক্তির মতো হ্যান্ড জিওমেট্রি প্রযুক্তিরও কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। তো কি সুবিধা দেখে নেই। 1 নাম্বার, ব্যবহার করা অত্যন্ত সহজ, হাত দিলেই হয়ে যাচ্ছে, বেশি কিছু করাও লাগে না। 2 নাম্বার, আনুষঙ্গিক যন্ত্রপাতি অত্যন্ত সহজলভ্য এবং তুলনামূলক সস্তা। অর্থাৎ প্রযুক্তির সহজলভ্যতা এবং কম খরচ এর মূল সুবিধা। আর অসুবিধা কি কি? 1 নাম্বার, অন্যান্য বায়োমেট্রিক প্রযুক্তির তুলনায় এর সূক্ষ্মতা কম। 2 নাম্বার, পুরো হাতের ছাপ নিতে হয় বলে স্ক্যানার স্থাপনে বেশি জায়গা লাগে, তাই সব জায়গায় ব্যবহার করা যায় না। আমরা আগের ছবি দেখে এটা হয়তো অনুমান করে ফেলেছি অনেকে যে যন্ত্রটা আসলে অনেক বড়। আমি প্রসেসিং ইউনিটের দৈর্ঘ্য যতই কমাই না কেন আমার ইন দি এন্ড পুরো হাতটা স্থাপন করার জন্য একটা জায়গা লাগতেছে। হ্যাঁ, তো এই যে এত বড় জায়গাটা যখন লাগতেছে তো এটা নিশ্চয়ই আমি সব জায়গায় লাগাতে পারবো না। বড় আকার ও কম সূক্ষ্মতা এর প্রধান অসুবিধা। তো আমাদের পরের প্রযুক্তি কি? রেটিনা ও আইরিস স্ক্যান। তো রেটিনা ও আইরিস স্ক্যানের আসার আগে আমরা দুটো ছবি দেখে নিই। প্রথমটা হচ্ছে রেটিনার ক্যাপিলারির ছবি, হ্যাঁ, আর দ্বিতীয় ছবি হচ্ছে আইরিসের স্কেল প্যাটার্নের ছবি। রেটিনার ক্যাপিলারি বলতে যে রেটিনার উপর আমাদের চোখের যে রেটিনার মধ্যে দিয়ে যত সব রক্তনালীগুলো গেছে, এই রক্তনালীগুলোর নিঃসন্দেহে এক এক মানুষের চোখের মধ্যে এক এক রকম ভাবে গেছে। তো এটাকে একটা নিঃসন্দেহে ইউনিক আইডেন্টিফায়ার প্যাটার্ন হিসাবে ধরা যায়। আর আমাদের আইরিসের যে স্কেল প্যাটার্ন, চোখের আইরিসের, ওইটার ক্ষেত্রে একই জিনিস বলা যায় যে এক এক মানুষে এই প্যাটার্নটা হচ্ছে এক এক রকম।
তো রেটিনা ও আইরিস স্ক্যানকে সবচেয়ে নির্ভরযোগ্য বায়োমেট্রিক্স প্রযুক্তি বলা হয়। অন্যান্য যে কোনো বায়োমেট্রিক প্রযুক্তির মধ্যে এর অ্যাকিউরেসি বা সূক্ষ্মতা সবচেয়ে বেশি। রেটিনা স্ক্যানে মূলত চোখের রেটিনায় অবস্থিত ক্যাপিলারি বা কঠিক জালিকার প্যাটার্নকে আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করা হয়। আইরিস স্ক্যানে চোখের আইরিসের উপরের স্কেল প্যাটার্নকে আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করা হয়। একটু আগেই যেটা বললাম, এই দুইটা ইউনিক বৈশিষ্ট্য চিহ্নিত করে একটা মানুষকে অনন্যভাবে চিহ্নিত করা যায়। এবং রেটিনা ও আইরিস স্ক্যান বস্তুত এই দুইটা আইডেন্টিফিকেশন কনসেপ্ট নিয়েই কাজ করে। তো এটা কি ছবি? রেটিনা স্ক্যানারের। এই টাইপের ডিভাইসগুলো মূলত হসপিটালেই বেশি দেখা যায়, কিন্তু স্ক্যানিং কনসেপ্টগুলো বা স্ক্যানিং এর পদ্ধতি মোটামুটি সব স্ক্যানারের ক্ষেত্রেই একই। রেটিনা স্ক্যানারের কনসেপ্ট উদ্ভাবন করেন দুই বিজ্ঞানী, ডক্টর কার্লেটন সাইমন এবং ডক্টর ইসাডোর গোল্ডস্টেইন 1935 সালে, এবং তা নিউ ইয়র্ক স্টেট জার্নাল অফ মেডিসিনে পাবলিশ করা হয়। পরবর্তীতে 1981 সালে রবার্ট হিল প্রথম কমার্শিয়াল রেটিনা স্ক্যানার উদ্ভাবন ও প্যাটেন্ট করেন। রেটিনা স্ক্যানারের এরর মার্জিন প্রায় 1 মিলিয়নে 1, যা অত্যন্ত সূক্ষ্ম আইডেন্টিফিকেশনের নিশ্চয়তা দেয়। আমরা শুরুতে কি বলেছিলাম? রেটিনা এবং আইরিস স্ক্যান হচ্ছে যে সব থেকে সূক্ষ্ম বায়োমেট্রিক্স প্রযুক্তি। তো এটা আমরা উদাহরণ একটা দেখতে পেলাম যে 1 মিলিয়নে 1, অনেক সূক্ষ্ম একটা এরর মার্জিন। হয়তো দেখা যাচ্ছে যে দিনের পর দিন স্ক্যানিং করতেছি, কিন্তু কখনো কোনো মিসম্যাচ বা এরর হচ্ছে না। রেটিনা স্ক্যানার মূলত ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি প্রযুক্তিতে কাজ করে। যখন স্ক্যানারের আইপিসে তাকানো হয়, তখন চোখের রেটিনার একটা নির্দিষ্ট সেক্টর বা অঞ্চলের উপর লো এনার্জি ইনফ্রারেড রশ্মি ফেলা হয়। বলে রাখি যে এই যে ইনফ্রারেড রশ্মিটা ফেলানো হয়, এই ফেলানোর জন্য চোখের রেটিনার প্লেসিংটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সব জায়গায় কিন্তু একই রকমের ক্যাপিলারি প্যাটার্ন পাওয়া যাবে না। তাই যে জায়গার মধ্যে রশ্মি ফেলে প্রথমে আমরা প্যাটার্নটা তুলে নিব, এরপর পরের বার থেকে প্রত্যেকবার ঠিক একই জায়গাতেই রশ্মিটা ফেলা লাগবে। এটা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা একটু পরে বুঝবো। তো রেটিনার ক্যাপিলারি বা কৈশিক নালী এর আশেপাশের অঞ্চলের তুলনায় দ্রুত শোষণ করে, ফলে স্ক্যানিং সেন্সর অধিক শোষণ ও কম শোষণ অঞ্চলের মধ্যে পার্থক্য বুঝে নিয়ে সে অনুসারে ম্যাপিং তৈরি করে। আমরা কি পড়ছিলাম একটা জিনিস ফিজিক্সে, যে শোষণ বর্ণালী, অ্যাবজর্পশন স্পেকট্রাম। তো এই শোষণ বর্ণালীটাই আসলে এখানে চিহ্নিত করা হয় যে কোন জায়গায় শোষণ হয়েছে, এবং কতখানি জায়গা জুড়ে শোষণ হয়েছে। এবং এই ডেটা, এই স্পেকট্রোস্কোপি ডেটাটা মাধ্যমেই কিন্তু কম্পিউটার ম্যাপিংটা তৈরি করে। বিশেষায়িত সফটওয়্যার এই ম্যাপিং এর কাজ করে। কমপ্লিট ম্যাপিং এর জন্য একাধিকবার এই স্ক্যানিং এর কাজ করা লাগে। ম্যাপিং ডাটা প্রয়োজন মতো প্যাটার্ন ম্যাচিং বা আইডেন্টিফিকেশনে ব্যবহার করা হয়। আমরা রেটিনা স্ক্যানিং প্রযুক্তির কিছু সুবিধা ও অসুবিধা জেনে নিই। সুবিধা কি কি? নাম্বার, ফিঙ্গারপ্রিন্ট বা হ্যান্ডপ্রিন্টের মতো প্রযুক্তির তুলনায় যথেষ্ট সূক্ষ্ম নির্ভরযোগ্য। 1 মিলিয়নে 1 এরর মার্জিন। 2 নাম্বার, নকল ফিঙ্গারপ্রিন্টের মতো নকল রেটিনা প্যাটার্ন তৈরি করা যায় না বলে যথেষ্ট সিকিউরিটি প্রদান করে। অর্থাৎ এর অধিক সূক্ষ্মতা এবং নিরাপত্তাই এর প্রধান সুবিধা। আর অসুবিধা কি কি? 1 নাম্বার, স্ক্যানারের আইপিসে ভালোভাবে না তাকালে অনেক সময় যন্ত্র কাজ করে না, যা প্রায়ই অসুবিধার সৃষ্টি করে। ওই তো একটু আগে কি বলেছিলাম যে এই যে ইনফ্রারেড যে ফেলানো হয় রেটিনার উপর, প্লেসিংটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমবার যে জায়গা থেকে মানে ম্যাপিংটা তৈরি করা হয়, যে অঞ্চলটা থেকে, প্রত্যেকবারই স্ক্যানিং এর সময় ঠিক সেই অঞ্চলেই সেই অঞ্চলেই ইনফ্রারেডটা পড়া লাগে। এবং ভালোভাবে যদি না তাকানো হয় তাহলে কিন্তু এটা পড়তেছে না। এবং দেখা যাচ্ছে যে যে অঞ্চলের স্ক্যানিং হওয়ার উচিত ছিল সে অঞ্চলের না অন্য অঞ্চলের হচ্ছে, ফলে কি একটা মিসম্যাচ হচ্ছে। এই যে সূক্ষ্মভাবেই তাকানো লাগে, এটা একটা বড় অসুবিধা। এই জন্যই হয়তো আমরা রেটিনা স্ক্যানিং প্রযুক্তির খুব বেশি অ্যাডাপ্টেশন দেখি না। আর 2 নাম্বার, চশমা বা লেন্স থাকলে রেটিনা স্ক্যানিং কাজ করে না।
অবভিয়াসলি করবে না, কারণ তখন কি হবে যে ইনফ্রারেডটা যে পুরোপুরি চোখের ভিতর পর্যন্ত যাওয়া লাগে, এটা তখন আর ঠিক মতন যেতে পারবে না। যার ফলে কি হবে যে অবশ্যই স্ক্যানিং বা ম্যাপিং কোনোটাই সম্ভব হবে না। আর যেহেতু রেটিনা স্ক্যানার আমাদের চোখের শোষণ বর্ণালীটাকে গুরুত্ব দেয়, হ্যাঁ, শোষণ বর্ণালীটা রেকর্ড করে, তাই এক্ষেত্রে যদি চোখে চশমা বা লেন্স থাকে তাহলে এই রেকর্ডিংটা সূক্ষ্ম হইতে পারবে না। আর 3 নাম্বার, হ্যান্ড প্রিন্ট ও ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির তুলনায় রেটিনা স্ক্যানার অধিক ব্যয়বহুল ও যন্ত্রপাতি জটিল। অর্থাৎ এই প্রযুক্তির কিছু ব্যবহারিক প্রতিবন্ধকতা এবং ব্যয়বহুলতা প্রধান অসুবিধা। তারপর আমরা কি ছবি দেখতে পাচ্ছি, কমার্শিয়াল আইরিস স্ক্যানারের বাম পাশে ইনফ্রারেড এমিটার এবং ডান পাশে ফটো ডিটেক্টর ক্যামেরা। বেসিক্যালি বেশিরভাগ আইরিস স্ক্যানারও ইনফ্রারেড প্রযুক্তিতেই কাজ করে। আইরিস স্ক্যানারের জন্য প্রথম প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম তৈরি করেন জন ডাগম্যান 1994 সালে। অবশ্য প্রথম আইরিসের অনন্য প্যাটার্ন উল্লেখ করেন এফএইচ অ্যাডলার, যা তিনি 1954 সালে তার ক্লিনিক্যাল টেক্সট বুকে উল্লেখ করেন। তো এটাও এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে এই প্রযুক্তির মূলনীতিটা অনেক আগে তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবিক ইমপ্লিমেন্টেশনটা অনেক পরে হয়েছে। আইরিস স্ক্যানার ইনফ্রারেড বা দৃশ্যমান আলোর মাধ্যমে রেটিনার ইমেজ ক্যাপচার করে, যদিও ইনফ্রারেড ইমেজিং এ বেশি ব্যবহার করা হয়। স্ক্যানারে চোখ রাখা হলে স্ক্যানারের ইনফ্রারেড এমিটার এনআইআর বা নিয়ার ইনফ্রারেড এমিট করে। আইরিসের ইউমেলানিন ও ফিওমেলানিন এই দুই উপাদান ইনফ্রারেড শোষণ করে এমিট করে, যা ফটো ডিটেক্টরে ধরা পড়ে। এই এমিশনগুলো গ্যাবর ওয়েভলেট ট্রান্সফরমেশনের মাধ্যমে বিট ম্যাপিং এ রূপান্তর করা হয়, যেটা মূলত এক প্রকার ডেটা, যেটা পরবর্তীতে প্যাটার্ন ম্যাচিং বা রেকর্ডে ইউজ করা হয়। এই ট্রান্সফরমেশন অ্যালগরিদম জন ডাগম্যানস আইরিস কোডও বলে অনেকটা সূক্ষ্ম এবং ক্যামেরার ইমেজিং রেজলিউশন বা লাইটিং এ খুব বেশি প্রভাবিত হয় না। এমনকি চোখের উপর চশমা, কন্ট্যাক্ট লেন্স বা নন মিরর সানগ্লাসের উপরও কাজ করে। এর অ্যাকুরেসি বা সূক্ষ্মতা বা এরর মার্জিন হলো 10⁻11 এ 1। হ্যাঁ, এটা অনেক সূক্ষ্ম একটা এরর মার্জিন। বর্তমানে স্মার্টফোনেও এই প্রযুক্তির উল্লেখযোগ্য ব্যবহার দেখা যায়। এখন এখানে দুটা বিষয় আছে। প্রথমটা হচ্ছে যে এখানে এই আইরিস স্ক্যানিং এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্যাবর ওয়েভলেট ট্রান্সফরমেশন। হ্যাঁ, তো এটা বেশ জটিল একটা বিষয়। আপাতত আমাদের সিলেবাসের অংশ না দেখে আমরা এটা আলোচনা করলাম না বিস্তারিতভাবে। আর দ্বিতীয় প্রশ্নটা হয়তো হইতে পারে যে এই রেটিনা স্ক্যানারও তো ইনফ্রারেড প্রযুক্তিতে কাজ করে। তো রেটিনা স্ক্যানারে চশমা বা লেন্স থাকলে সমস্যা হয়, কিন্তু এখানে সমস্যা হয় না, এখানে ব্যাপারটা কি? আসলে হয়েছে কি যে আমাদের চোখের রেটিনা অনেক বড় জায়গা এবং পুরোটার ম্যাপিং একবারে তৈরি করা সম্ভব হয় না। আর তাছাড়া চোখের অনেক ভিতরের একটা অংশ ওইটা। তো দেখা যায় কি যে চশমা বা লেন্সের মধ্যে দিয়ে ওই নির্দিষ্ট জায়গা পর্যন্ত ইনফ্রারেড যেতে যেতে দেখা যায় যে অনেকটা স্ক্যাটার্ড হয়ে যায়, এবং যখন ফিরতি বর্ণালীটা ফেরত আসে, এনার্জি এমিশনটা যখন আসে শোষণ বর্ণালীর, তো এই এনার্জি পরিমাণটা কিন্তু খুব কম এবং তাকে সেই তুলনায় অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। প্রথমত চোখের মধ্যকার অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তারপর আবার এই চশমা বা লেন্সের মধ্যে দিয়েও যেতে হচ্ছে। তো এটা হইতে হইতে এত বেশি স্ক্যাটার্ড হয়ে যায় এই এমিশনটা যে তখন পারতপক্ষে কম্পিউটার ওটা বুঝতেই পারে না, সিস্টেম বুঝতেই পারে না যে আদৌ ঠিক মতন আসছে কিনা, তখন কি করে কাজ করে না। আইরিস স্ক্যানারের ক্ষেত্রে হয় কি যে আমাদের আইরিস একটা নির্দিষ্ট ছোট জায়গা, এবং রেটিনার কোনো ক্যাপিলারির তুলনায় এটা কিন্তু অনেক কাছে, চোখের অনেক উপরের একটা অংশ এবং সেন্সরের যথেষ্ট কাছেই থাকে। তো দেখা যায় কি যে ইনফ্রারেড লেন্স বা চশমার মধ্যে দিয়ে গেলেও মানে খুব একটা স্ক্যাটার্ড হয় না, কারণ তাকে চোখের মধ্যে দিয়ে ওই লং ডিস্টেন্সটা ট্রাভেল করতে হচ্ছে না। আবার যখন ইউমেলানিন এবং ফিওমেলানিন এমিট করে, এই স্পেকট্রাম এমিট করে,
এনার্জি এমিট করে, এনার্জিটাও খুব বেশি ডিস্টেন্স দিয়ে কিন্তু আসে না, তাকে জাস্ট কি হইতে হয় যে অ্যাকুয়াস হিউমারটা একটু পার করে চোখের চশমা বা লেন্স দিয়ে পার হতে হয়। এবং ইউমেলানিন এবং ফিওমেলানিন আমাদের চোখের রেটিনার যে ক্যাপিলারির তুলনায় অনেক বেশি পরিমাণের এনার্জি শোষণ করে এমিট করতে পারে, প্লাস হচ্ছে গিয়ে যে অনেকটা পরিমাণে থাকে, পুরা ধরা যায় হচ্ছে যে পুরা আইরিস জুড়েই আছে। যেহেতু বেশি পরিমাণে আছে তাই এমিশনও বেশি হয়, এবং এই বেশি এমিশনটা চোখের অ্যাকুয়াস হিউমারের মধ্যে দিয়ে আস্তে আস্তে কি যে খুব বেশি আর নষ্ট হয়ে যায় না, স্ক্যাটার্ড হয়ে যায় না। তো তখন হয় কি যে পরে যদি চশমার মধ্যে দিয়েও যায় বা লেন্সের মধ্যে দিয়েও যায় আর আর হচ্ছে যে নষ্ট হয় না বা স্ক্যাটার্ড হয় না এমিশনটা, আমাদের ফটো ডিটেক্টর ভালো মতনই ধরতে পারে সেটা, এবং সে অনুসারে আমাদের আইরিসের ডেটাটাও গ্রহণ করতে পারে, প্যাটার্নের ডেটা আর কি। আইরিস স্ক্যানারের কিছু সুবিধা অসুবিধা আমরা পর্যালোচনা করে নিই। কি সুবিধা? 1 নাম্বার, সবচেয়ে সূক্ষ্ম ও দ্রুততম বায়োমেট্রিক প্রযুক্তি, এরর মার্জিন অনেক কম। আর 2 নাম্বার, সহজে ব্যবহার করা যায়, চশমা বা লেন্স থাকলেও কোনো অসুবিধার সৃষ্টি করে না। 3 নাম্বার, আনুষঙ্গিক যন্ত্রপাতি যথেষ্ট ক্ষুদ্রাকার, যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতেও এর উল্লেখযোগ্য ব্যবহার দেখা যায়। অর্থাৎ এই প্রযুক্তির দ্রুততা ও সূক্ষ্মতা এর মূল সুবিধা। আর অসুবিধা কি কি? 1 নাম্বার, আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যয়বহুল, অর্থাৎ এই প্রযুক্তির ব্যয়বহুলতাই এর মূল প্রতিবন্ধকতা। তবে আশা করা যায় ভবিষ্যতে অন্যান্য প্রযুক্তির মতো এটিও সহজলভ্য এবং সস্তা হবে। প্রত্যেকটা প্রযুক্তি মানে সময়ের সাথে সাথে সস্তা হয়, এটাও হয়ে যাবে। আর এটার যেহেতু সুবিধা অনেক বেশি, এরর মার্জিন কম, প্লাস হচ্ছে যে ব্যবহারে তেমন একটা অসুবিধাও নেই, তাই আশা করা যায় যে ভবিষ্যতে এই প্রযুক্তির আরো বেশি অ্যাডাপ্টেশন আমরা দেখতে পারবো। তারপর আমাদের আজকের দিনের লাস্ট প্রযুক্তি যেটা ফেসিয়াল রিকগনিশন বা ফেস রিকগনিশন। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি যে ফেস রিকগনিশনের খুব চিরচেনা একটা কনসেপ্ট আর্ট, যে মানুষের মুখের বিভিন্ন অংশ বা অঙ্গ প্রত্যঙ্গের অবস্থানটা চিহ্নিত করে সেটার দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদির একটা ম্যাপিং। ফেসিয়াল রিকগনিশনের জনক বলা হয় উড্রো উইলসন ব্লেডসোকে। তিনি 1960 সালে একটি সিস্টেম ডেভেলপ করেন যা আর&ডি ট্যাবলেট, এক প্রকার গ্রাফিক্যাল ইনপুট ডিভাইস নামক যন্ত্রের সাহায্যে মুখের ছবি চিহ্নিত করতে পারত। এই সিস্টেম চোখ, নাক, ঠোঁট ইত্যাদির কোঅর্ডিনেট রেকর্ড করে রাখতে পারত। পরবর্তীতে কোনো মুখের ছবি দেওয়া হলে এই সিস্টেম তার ডেটাবেসে সেভ করা কোঅর্ডিনেটের সেট ম্যাচ করে সে মুখ চিহ্নিত করতে পারত। তো এটাই ছিল ফেসিয়াল রিকগনিশনের মূল তত্ত্ব, যে ঠিক কিভাবে শুরু হয়। পরবর্তীতে এই যে ওনার সিস্টেমটাকে আরো ক্লিন করে আরো এফিশিয়েন্ট করে ইমপ্লিমেন্ট করা হয়, এবং বলতে গেলে যত রকমের ফেসিয়াল রিকগনিশন সিস্টেম আছে, হোক সেটা ফোনে বা কমার্শিয়ালি ইউজড ডিভাইস, সব জায়গাতেই মোটামুটি এই অ্যালগোরিদম বা সিস্টেমটা হচ্ছে একই। পরবর্তীতে বিভিন্ন সময় ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের বিভিন্নভাবে উন্নতি সাধন হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল 1970-এর দশকে গোল্ডস্টেইন, হারমন এবং লেস্কের উদ্ভাবিত 21 পয়েন্টের রিকগনিশন সিস্টেম। 21 পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল চুলের রং ও ঠোঁটের পুরুত্ব। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি মূলত অ্যালগোরিদম নির্ভর। একটা ফেসিয়াল রিকগনিশন ডিভাইসে মূলত একটা ক্যামেরা ব্যবহার করা হয় যা দৃশ্যমান আলো বা ইনফ্রারেডের মাধ্যমে মুখের ছবি ক্যাপচার করে। এরপর কম্পিউটার অ্যালগোরিদম মুখের ছবির মধ্যে অনেকগুলো পয়েন্ট চিহ্নিত করে ও সেগুলোর জ্যামিতিক অবস্থান ডেটা হিসেবে গ্রহণ করে। কতগুলো পয়েন্ট চিহ্নিত হবে সেটা সিস্টেমের উপর নির্ভর করে, 21 বা তারও বেশি হতে পারে পয়েন্টের সংখ্যা। মুখের বিভিন্ন অংশের আকার অনুসারে পয়েন্টের অবস্থানের ভিন্নতা হয়। এরপর সিস্টেম সেই জ্যামিতিক অবস্থানের ডাটাকে ডাটাবেসের সাথে ম্যাচ করায় এবং সে অনুসারে আইডেন্টিফাই করে বা ডেটাটা স্টোর করে রাখে। অ্যালগোরিদম নির্ভর বলে ফেসিয়াল রিকগনিশনের জন্য বিশেষ কোনো হার্ডওয়্যার প্রয়োজন হয় না।
এই জন্যই ফেসিয়াল রিকগনিশন মোটামুটি সব জায়গাতে আছে। কোনো স্মার্টফোনে আর কিছু না থাকুক, একটা ফেসিয়াল রিকগনিশন সিস্টেম কিন্তু সবসময় থাকে। আর এটাও আমরা বুঝতে পারছি যে ফেসিয়াল রিকগনিশন অ্যাকচুয়ালি হ্যান্ড জিওমেট্রির মতনই কাজটা করে। কিন্তু হ্যান্ড জিওমেট্রিতে যেমন গাইডিং প্লেটটা লাগে, ফেসিয়াল রিকগনিশনে সেই গাইডিং প্লেটটা লাগে না, বরং বলা যায় হচ্ছে গাইডিং এরিয়া লাগে। গাইডিং এরিয়া কিরকম? ফোন খোলার সময় আমাদেরকে ফোন কি বলে যে ক্যামেরার দিকে তাকাইতে ঠিক মতন। এবং আমাদের কিন্তু প্রত্যেকবারই একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই তাকাতে হয়। হ্যাঁ, এর বেশি বা এর অনেক বেশি বা অনেক কম হয়ে গেলে কিন্তু তখন ফেসিয়াল রিকগনিশন সিস্টেম কাজ করে না। এইখানে আরেকটা প্রশ্ন উত্থাপিত হইতে পারে, সেটা হচ্ছে যে এটা তো হ্যান্ড জিওমেট্রির প্রায় কাছাকাছি হয়ে গেল, তো ফেসিয়াল রিকগনিশনে যেরকম খুব কাছে থেকে একটা এরিয়া চিহ্নিত করে ক্যামেরা সেই এরিয়ার মধ্যে ফেসটা ক্যাপচার করতে পারত, তো হ্যান্ড জিওমেট্রিতে কেন সেটা পারে না, কেন সেটা হয় না? আসলে বিষয়টা সাথে সূক্ষ্মতার একটা সম্পর্ক আছে। আমাদের মুখের উপর যে চোখ, নাক, মুখ, এই অবস্থানগুলো খুবই অ্যাপারেন্ট এবং মোটামুটি বেশ একটা ডিস্টেন্স থেকেই কিন্তু এই জিনিসগুলো বোঝা যায়। তো প্রত্যেকটা ফেসিয়াল রিকগনিশন সিস্টেমেই দেখা যায় যে একটা এরর মার্জিন করাই থাকে, কারণ কখনোই সম্ভব হয় না যে একদম পিন পয়েন্ট একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে মুখটা রাখতে। এবং আমাদের চোখ, নাক, মুখ এগুলো যথেষ্ট বড় দেখে এগুলোর মধ্যে মেজারিং পয়েন্টগুলো ইমপ্লিমেন্ট করা অনেকটা সহজ হয়। সেই তুলনায় আমাদের হাতের মধ্যকার যে পয়েন্টগুলো, হ্যাঁ, আঙ্গুলের দাগ, দূরত্ব, এগুলোর মোটামুটি একটু ছোট জিনিস। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবো যে মানে দূর থেকে দেখে একটা মানুষের চেহারা বোঝা যায়, কিন্তু তার হাতের দাগগুলো কিন্তু সহজে বোঝা যায় না। হ্যাঁ, ক্যামেরা বা সিস্টেমের ক্ষেত্রেও তাই। ফেস সে যত তাড়াতাড়ি বুঝতে পারে, হ্যান্ড প্রিন্ট বা হ্যান্ড জিওমেট্রি তত তাড়াতাড়ি বুঝতে পারে না বা বোঝানো সম্ভব হয় না সিস্টেমকে। এজন্য একটা গাইডিং প্লেট রাখা হয় হ্যান্ড জিওমেট্রি ডিভাইসে, যাতে একদম প্রত্যেকবারই সবসময় একটা নির্দিষ্ট দূরত্বেই হাত থাকে এবং প্রত্যেকবার যেন এফিশিয়েন্টলি অ্যালগোরিদমটা হাতের মধ্যে মেজারিং পয়েন্টগুলো ইমপ্লিমেন্ট করতে পারে। আর মেজারমেন্ট সূক্ষ্ম করার জন্য হাতের সাইড ভিউরও ছাপ নেওয়া হয়। আর ফেস রিকগনিশনে তো সেই সাইড ভিউ নেওয়া লাগে না। সব মিলিয়ে ফেসিয়াল রিকগনিশন যত সহজে একটা ক্যামেরা দিয়ে ইমপ্লিমেন্ট করা গেছে, এই হ্যান্ড জিওমেট্রি সিস্টেমটা অত সহজে ওভাবে ইমপ্লিমেন্ট করা যায় না। এবারে ফেস রিকগনিশনের কিছু সুবিধা অসুবিধা দেখে নিই। সুবিধা কি কি? খুব সহজে ব্যবহার করা যায়, আমরা সবাই ব্যবহার করতে পারবো, তাকালেই হয়ে যাচ্ছে। 2 নম্বর, যন্ত্রপাতি সস্তা ও সহজলভ্য। কারণ যন্ত্রপাতি বলতে কি লাগে? একটা ক্যামেরাই লাগে, আর বাকিটা পুরোটা হচ্ছে যে অ্যালগোরিদম বা কোডের উপর। নাম্বার, রিকগনিশন অ্যালগোরিদম ম্যাপিং করা সহজ, অন্তত অন্যান্য প্রযুক্তির তুলনায়। যেমন হচ্ছে যে আমাদের রেটিনা আইরিস স্ক্যান, ওটার তুলনায় ম্যাপিং করা সহজ, কারণ বোঝা যাচ্ছে যে আমাদের চোখ, মুখ, নাক এগুলো খুব বড় বড় জিনিস। হ্যাঁ, বড় বড় জিনিস মাপতে সহজ, তো ওটার জন্য অ্যালগোরিদম ডিজাইন করাও সহজ। অর্থাৎ ফেস রিকগনিশন প্রযুক্তির সহজ ব্যবহারযোগ্যতা এর মূল সুবিধা। তো এখন আমরা কিছু অ্যাপারেন্ট অসুবিধার কথা পড়বো, যেগুলো হয়তো আমরা অনেকে জানি। অসুবিধা কি কি? 1 নম্বর, নিরাপত্তা তেমন একটা বেশি না। কাছাকাছি চেহারার অন্য ব্যক্তির ক্ষেত্রেও সিকিউরিটি বাইপাস হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কাছাকাছি চেহারার ক্ষেত্রে সিকিউরিটি বাইপাস হয়ে যেতে পারে, এটা সবসময় ফেস রিকগনিশন প্রযুক্তির একটা অসুবিধা। ধরা যাক হচ্ছে যে চাইনিজ লোকজনদের যেমন দূর থেকে মাঝে মধ্যে দেখে বোঝা যায় না যে আসলে কোনটাকে, মনে হয় দুজনই হচ্ছে একই। হ্যাঁ, তো কম্পিউটার বা ফেস রিকগনিশন সিস্টেমের ক্ষেত্রেও তাই হয় যে কাছাকাছি চেহারার দুজনকে দেখলে অনেক সময় চিন্তা ভুল করে মনে করে যে এটা হচ্ছে সেই লোক, তো তখন কি হয় যে সিকিউরিটি বাইপাস হয়ে যায়। 2 নম্বর, মুখে মেকআপ, চশমা, মাস্ক ইত্যাদি থাকলে ফেস রিকগনিশন বিঘ্ন হতে পারে। তো চশমা বা মাস্ক থাকলে তো অবশ্যই বিঘ্ন হবেই, যে চোখ দুইটার অবস্থান সে মেজার করতে যাচ্ছে, কিন্তু চোখের সামনে চশমাটা পেয়ে তার মেজারিং পয়েন্টটা ঠিক মতন সে ফেলাতে পারতেছে না। আর মাস্ক থাকলে মুখ ঢেকে থাকতেছে, তখন তারও পারতেছে না। আর মেকআপের ক্ষেত্রে হয় কি, যে মেকআপ থাকলে মুখের গঠনটা কিন্তু অনেকটা পাল্টে যায়।
তখন কি হয় যে হয়তো দেখা যায় যে মুখের কোনো একটা অংশের কার্ভকে সে চিহ্নিত করতেছিল, মেকআপে সেই কার্ভটা ঢাকা পড়ছে, তখন কি হলো, সিস্টেম চিহ্নিত করতে কোনোভাবেই পারবে না। অর্থাৎ ঘোর নিরাপত্তার অভাব এবং কিছু চিহ্নিতকরণ প্রতিবন্ধকতা এর মূল অসুবিধা। তো আজকে এই পর্যন্তই আমাদের টপিক। আশা করি পরবর্তীতে আরেকটা কোনো টপিকের সাথে তোমাদের সাথে দেখা হবে।